আসসালামু আলাইকুম আইইউটি অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের কিছু কোশ্চেন সলভ করব, কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তো যদি তোমার ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে লিংকে ক্লিক করে বাজারের সেরা আইইউটি অ্যাডমিশন কোর্সে আজকে এনরোল করে ফেলতে পারো। আমি এস এম আনাস ফেরদৌস, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং 2018 সালের আইইউটি ভর্তি পরীক্ষায় আমি হয়েছিলাম 45তম। সো কথা না বাড়ায় সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা 17-18 সালের ফিজিক্সের কিছু কোশ্চেন সলভ করব, মোটামুটি পুরোটাই সলভ করব। তো প্রথম কোশ্চেন, দ্য কোঅর্ডিনেট অফ এ পার্টিকেল ইন মিটারস ইজ গিভেন বাই xt ইজ ইকুয়াল টু 16t - 3t কিউব। আচ্ছা, where the time is in seconds, টাইম হলো সেকেন্ডে আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t when particle is momentarily at rest? যখন পার্টিকেলটা স্থির থাকবে তখন আমাদের t এর ভ্যালুটা কত? আমাদের সরণের ভ্যালু দেওয়া আছে একটা সমীকরণ দিয়ে। স্থির থাকা মানে কি? v is equals to 0, তার মানে dx divided by dx divided না actually dx dt is equals to হলো 0। dx dt কত? আমাদের এখানে আসবে 16 - 9t স্কয়ার is equals to হলো 0। t is equals to আমাদের জাস্ট সিম্পলি ইকুয়েশনটা সলভ করলে আমাদের মানটা চলে আসবে। t এর মান চলে আসলো আমাদের 1.333, কাছাকাছি উত্তর কোনটা? আমাদের 1.38। এটাই হলো আইইউটি ভর্তি পরীক্ষার প্রথম শিক্ষা। অনেক সময় দেখবা এক্সাক্ট উত্তর নাই 1.33, বাট এক্সাক্ট উত্তর 1.3 একটাতেও নাই, তাহলে কাছাকাছি উত্তর কি? 1.38, ওটা আমরা দাগাই দেব। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমাদেরকে বলছে যে an elevator is accelerated upward at 2 meter per second square and the elevator weighs 500 kg. What is the tension in the supporting cable? ওকে, টেনশনটা আমাদের কত? আচ্ছা, এই ম্যাথটা অনেক ভাবে করা যেতে পারে। করার আগে আমাদেরকে আগে দেখতে হবে এই যে আমাদের অপশনগুলো, এগুলো কি এককে দেওয়া? কেজি। টেনশন মানে কিন্তু কাইন্ড অফ একটা বল, টান। ওকে, আমি ম্যাথটা 1 সেকেন্ডে যেহেতু উপরের দিকে যাচ্ছে আমি এমনি করে দিতে পারতাম m * g + a, বাট ওরা কিন্তু উত্তর f নিউটন এককে দেয় নাই। তার মানে তারা এই টোটাল ম্যাথটাকে কিন্তু আরেকবার একটু চেঞ্জ করছে, ওরা এটাকে m এককে দিছে। তো একটা f থেকে যখন আমরা m এককে যাব তখন কিন্তু আমাদেরকে g দিয়ে ভাগ দিতে হবে, এইটুক জানলেই হইলো। তো প্রথমে আমরা টোটাল বল, যে কতটা টান বল কাজ করতেছে সেটার উপরে, সেটা আমরা বের করলাম। t = হলো বা f = m * g + a, উপরের দিকে উঠতেছে এজন্য g + a, বের হইলো আমাদের 5900। যেহেতু আমাদের একক কেজি, কেজিতে, হ্যাঁ, 1 কেজি ভরের বল, তো ওরকম করে যদি আমরা কনভার্ট করতে চাই f = আমরা কি জানি? mg। তাহলে আমরা যদি কেজি এককে যদি বলটা বের করতে চাই f / g, কি হলো? f / g। তো f হলো আমাদের কত? 5900, / g হলো 9.8। ওখান থেকে আমাদের উত্তর একবারে বের আসলো 602.04। উত্তর হলো সি নাম্বার। ক্লিয়ার? তো এই জায়গায় ম্যাথটা যদি নরমালি করতে চাও তুমি দেখো 5900 তোমার উত্তর, কোনো জায়গায় উত্তরটা নাই, বাট এককের দিকে তাকাইলে তখন বুঝতে পারবে যে না আরেকটা স্টেপ বাকি আছে, জি দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এবার কি বলছে? এ ফোর্স অফ 100 নিউটন ইজ রিকোয়ার্ড টু স্ট্রেচ স্টিল ওয়্যার অফ 2 মিলিমিটার স্কয়ার ইন ক্রস সেকশন, মানে এ বা ক্রস সেকশনাল এরিয়া বা তার হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 2 মিলিমিটার স্কয়ার এন্ড 2 মিটার লেংথ with a distance of 0.5 millimeter, how much work is done? আচ্ছা, আমাদেরকে কি বলছে? যে 100 নিউটন বল লাগে একটা স্টিলের তার যেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 2 মিলিমিটার স্কয়ার, ওটাকে আমরা 2 মিটার থেকে যদি 0.5 মিলিমিটার লম্বা করতে চাই আমাদের এতটুকু বল লাগে। ওকে, তো প্রশ্ন হলো যে কতটুকু এখানে আমার কাজ হয়েছে, এখানে আমার কতটুকু কাজ হয়েছে। তো এই ম্যাথটা তুমি দেখো কোশ্চেন ব্যাংকে একটু ভুল আছে, এটা সলিউশনটা দিয়ে রাখছে আগের ম্যাথেরই সলিউশন। আমাদের আসলে ম্যাথটা এইভাবে করা যাবে না, এটা সলিউশনটা ভুল। সলিউশনটা আমরা কিভাবে করতে পারি? কয়েকটা ধাপে করা যেতে পারে, বাট একটু আমরা ইজিলি চিন্তা করি যে আমরা জানি w = হলো হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ওকে, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা আমরা সূত্র জানি। তার মানে হাফ ইনটু f / a ইনটু ছোট l / বড় l, সবগুলা মান আমাদের দেওয়া আছে। f এর মান কত? 100 নিউটন, a এর মান কত? 2 মিলিমিটার স্কয়ার, তার মানে 10 ইনভার্স -3 হোল স্কয়ার, এটা যদি আমরা মিটার স্কয়ারে কনভার্ট করি। আচ্ছা, দেন আমাদের এরিয়া কত হলো? এরিয়া হলো এটা তো আমাদের a পাই গেলাম, এবং আমরা বলছিলাম যে টোটাল লং কত, কতটুকু বড় l? বড় l হলো 2 মিটার,
এবং আমরা কতটুকু লম্বা করছি 0.5, মানে ছোট এল হলো 0.5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 মিটার। আমরা সবগুলা মান যদি এখানে বসাই দিই, কৃতকাজ আমরা স্থিতিস্থাপক শক্তি দ্বারা কৃতকাজ পাই যাব। ডাব্লিউ ইকুয়াল টু আমাদের উত্তর চলে আসবে হলো এটা সি নাম্বারটা 2.5 নিউটন মিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এ বয় জগস অ্যারাউন্ড এ হরিজন্টাল সার্কেল উইথ এ কনস্ট্যান্ট স্পিড। একটা সার্কেলের চারপাশ দিয়ে ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে। হি ট্রাভেলস 1/4 অফ এ রেভলিউশন, অর্থাৎ টোটাল একবার ঘোরার 1/4 দূরত্ব সে গেছে। দ্য এন্ড ডিস্টেন্স অফ 25 মিটার along the circumference of the circle in 5 seconds, or the magnitude of its acceleration is, অর্থাৎ তার আমাদেরকে ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা অনেকভাবে করা যেতে পারে, বাট আমরা ত্বরণ বের করার যে বৃত্তাকার গতির ত্বরণটা a = আমরা জানি v² ডিভাইড বাই r। আমরা এখানে জানি rটা আমাদের দেওয়া আছে, কি বলছে যে এ বয় জগস অ্যারাউন্ড এ হরিজন্টাল সার্কেল। আচ্ছা, এবার কি বলছে 1/4 of a revolution, a distance of 25 meter along the circumference of the circle, অর্থাৎ সে আমাদের যখন এই যে একটা বৃত্ত, এটা যদি 4 ভাগ করি, অর্থাৎ এইটুকু যে দৌড়াইছে, হ্যাঁ, এইটুকু দৈর্ঘ্য আমাকে দিয়ে দিছে হলো 25 মিটার। এখান থেকে আমি আমার ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। কেমনে? 1/4, টোটাল পরিধির 1/4, অর্থাৎ 1/4 ইন্টু 2 পাই r ইজ ইকুয়াল টু 25 মিটার। তার মানে আমাদের r ইজ ইকুয়াল টু হয়ে যাবে, আর তো আমি অন্য এককে লিখছি, r ইজ ইকুয়াল টু হলো 25 ডিভাইডেড বাই 1/4 ইন্টু 2 পাই। ওকে, এখান থেকে আমি rটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় জিনিসটা লাগবে। দ্বিতীয় জিনিসটা বলছে যে এই টোটাল দূরত্বটা সে গেছে, 1/4 অংশটা সে গেছে 5 সেকেন্ডে। ওকে, এখন v ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা r, ওমেগা r, ওমেগা ইজ ইকুয়াল টু জানি আমরা থিটা ডিভাইড বাই t ইনটু r। আচ্ছা, r এর মান আমরা আগে থেকেই পাইছি এক জায়গায় কিন্তু। ওকে, এখন কথা হলো যে থিটা ডিভাইড বাই t, থিটা মানে কি, কতটুকু কৌণিক সরণ হইছে, কৌণিক সরণ কতটুকু, যে সে টোটাল ব্যাসের 1/4 গেছে, 1/4 সে টোটাল ব্যাসের গেছে। এখানেই পয়েন্টটা। তার মানে আমার টোটালটা যদি হয় 2 পাই, 1/4 কত, সেটা হলো পাই ভাগ 2। তার মানে থিটা ইজ ইকুয়াল টু হলো পাই বাই 2। আর t এর মান কত, কত সেকেন্ডে গেছে, 5 সেকেন্ডে, ইনটু r এর মান তো এখান থেকে আমি বসাই দিব, ওখান থেকে আমি পাই যাব v, এবং v² ডিভাইড বাই r করলে আমি এটা ত্বরণটা পাই যাব ইজ ইকুয়াল টু হলো 1.6, ইজ ইকুয়াল টু হলো 1.6। ক্লিয়ার? ম্যাথটা যথেষ্ট টাফ, কয়েকটা ধাপে ম্যাথটা করতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে আমরা যদি পরবর্তী ম্যাথে চলে যাই, এই জায়গায় বলছে a car is being driven on a road having 2 distinct circular bends at b1 and b2 radius r and 3r respectively. The s1 is the speed of the car at bend b1 and s2 as the speed at bend b2, অর্থাৎ একটা গাড়ি এরকম একটা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা হলো আমাদের b1 আর একটা হলো b2, একটা হলো r আর একটা হলো বক্রতার ব্যাসার্ধ হলো r 3r। তো আমাদেরকে বলছে যে what should be the ratio of s1 and s2 so that the centripetal forces at both bands are equal। ম্যাথটা অনেক ভাবে করা যেতে পারে, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল দিয়েও করা যেতে পারে, আবার অন্যান্য ভাবেও করা যেতে পারে, বাট আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখো, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের সমীকরণটা কি, m ইজ ইকুয়াল টু হলো v² ডিভাইড বাই r, রাইট? আমরা বলছি দুই ক্ষেত্রেই কেন্দ্রমুখী বলটা আমাদের সেম হইতে হবে। তার মানে m ইজ ইকুয়াল টু v1² ডিভাইডেড বাই r1 ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু v2² ডিভাইড বাই r2। কেন ভাই m দুইটাতে সেম কেন? কারণ গাড়ি তো একটাই। তার মানে আমি m যদি কাইটা দেই, দুই সাইড থেকে m আমার কাটা, তার মানে v1 divided by v2 whole square is equals to r1 divided by r2, তার মানে v1 divided by v2 is equals to root over r1 divided by r2। r1 r2 আমি জানি, একটা r আর একটা 3r, বসাই দিলে আমাদের ম্যাথ ক্যালকুলেশন শেষ, আমাদের উত্তর হলো সি। ক্লিয়ার? আচ্ছা, এরপর in a spring balance the length of the spring is 20 cm when the reading is 60 নিউটন, অর্থাৎ
আমাদের যে স্প্রিংটা ছিল ও 60 নিউটন বলে সম্প্রসারিত হয় 20 সেন্টিমিটার। আচ্ছা, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং when it reads 40 নিউটন। তো এখন আমাদেরকে বলছে যে যদি এটা 40 নিউটন রিডিং দেয় তাহলে এটার মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত আছে। স্প্রিং এর শক্তি আমরা কি দিয়ে বের করি, হাফ কে এক্স স্কয়ার, রাইট। এই জায়গায় এখন কয়েকটা পয়েন্ট আছে যে আমরা 60 এর জন্য পাইছি 20, তার মানে আমরা F ইজ ইকুয়াল টু জানি kx, ওকে, kx। আচ্ছা, এখানে এখন আমাদের পয়েন্ট আসবে অনেক কয়টা। প্রথমে আমরা প্রথম রাশিমালা থেকে কে বের করি, k ইজ ইকুয়াল টু হলো F ডিভাইডেড বাই x। আচ্ছা, আমি এখন এই সূত্রের k জানি। এখন আমাকে জানতে হবে যে x টা কত। এইবার দ্বিতীয় ক্ষেত্রে আমার f কত, প্রথমবারে আমার f ছিল 60, ওকে, তার মানে 60 ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার অর্থাৎ 20 ইনটু 10 ইনভার্স -2। এখান থেকে আমি কে পাই গেলাম, উত্তরটা হয়ে যাবে আমাদের হলো 3 ইনটু 10 স্কয়ার, এটা হলো আমাদের 300। হ্যাঁ, এটা হলো আমাদের কে এর মান। এখন দ্বিতীয় ক্ষেত্রে f2 ইজ ইকুয়াল টু অবশ্যই কে তো সেম x2, আমাকে তো x2 এর জন্যই সঞ্চিত শক্তিটা বের করতে হবে, রাইট। তো x2 টা আমি বের করব এইভাবে, x2 হলো সেম ওয়েতে যে x2 ইজ ইকুয়াল টু হলো f2 ডিভাইডেড বাই k। f2 ইজ ইকুয়াল টু কত, আমরা f2 জানি হলো 40 নিউটন ডিভাইডেড বাই 300। এটা হলো আমাদের x2, k এর মান এখানে বসাবো 300, x2 এর মান বসাবো 40 ডিভাইডেড বাই 300 হোল স্কয়ার। আমাদের ম্যাথ করা একবারই হয়ে যাবে। উত্তর হলো আমাদের C, 2.67 জুল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী ম্যাথে। এই জায়গায় বলছে প্রোটন কোলাইডস উইথ এ নিউট্রন টু ফর্ম এ ডিউটরন। প্রোটন আর নিউট্রন আসবে, ধাক্কা খাবে, একটা ডিউটরন ফর্ম হবে। আচ্ছা, এইবার বলছে যে what will be the velocity of the deuteron if it is formed from a proton moving at a velocity of 7 into 10 to the power 6 to the left, আমরা ধরে নিলাম লেফট এদিকে, এবং and a neutron moving with a velocity of 4 into 10 to the power 6 to the right। আবার এখানে কিন্তু উত্তরটার দিকে তাকাও যে এত টুয়ার্ডস লেফট, টুয়ার্ড আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, টুয়ার্ডস লেফট, অর্থাৎ ডান বামের হিসাব আছে, তার মানে আমাদের চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো ধরে নেই আমাদের প্রোটনের ভর হলো m1, ওকে, m1। এরা বলতেছে যে m1 আর m2 দুইটাই সমান, যে নিউট্রনের ভর প্রায় প্রোটনের সমান, অর্থাৎ একটাই m, আমরা ধরে নিলাম যে এটা m, ওকে, m1 আর ধরলাম না, একটা m যাচ্ছে এইদিকে v1 বেগে, আমি যদি এই দিকটাকে প্লাস ধরে ওইটাকে আমাকে মাইনাস ধরতে হবে, তাই না। একটা হলো m2 যেটা যাচ্ছে ওই দিকে, আমি ধরে নিলাম মাইনাস v2 বেগে, ওকে, একটা দিক প্লাস একটা দিক মাইনাস। এবার দুইটাকে একসাথে ফর্ম হয়ে একটা ফাইনাল বেগ চাইছে, সো আমাকে টোটাল ইকুয়েশনটা এইভাবে লিখতে হবে, m1 u1 বা m1 v1 যাই লেখো তুমি, m1 u1 মাইনাস m2 u2 ইকুয়ালস টু টোটাল যেহেতু একসাথে হইছে m1 প্লাস m2 ডিভাইডেড বাই বড় v। বড় v ইকুয়ালস টু তাহলে হয়ে চলে আসে আমাদের m1 u1 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সবগুলার m এর মান একই। প্রোটনের ভর আমাদের দেওয়া আছে 1.67 × 10⁻⁻27 কেজি। সবগুলাতে 27 কেজি বসে দিলাম। আমাদের v1 v2 যদি আমরা এখন বের করি, v1 v2 আমাদের দেওয়া আছে, আমাদের ম্যাথ শেষ। v এর এখন যে উত্তরটা আমাদের চলে আসে 1.5 × 10⁻⁶। এখন দেখো তো আমাদের লেফট সাইডটাকে আমরা ধরছিলাম প্লাস, আমাদের উত্তরে আসছে কি প্লাস, তার মানে কোন দিকে যাবে, লেফটে যাবে। যদি মাইনাস আসতে আমি বলতাম কোন দিকে যাবে, রাইটে যাবে। তো উত্তর হলো এ। আচ্ছা, তো এই জায়গায় এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে আমার। কি বলছে, টু হোয়াট ভলিউম মাস্ট এ লিটার অফ অক্সিজেন বি এক্সপ্যান্ডেড ইফ দ্য মলিকিউলস পার ইউনিট ভলিউম ইজ 12 × 10⁻11 per centimeter cube. Diameter of oxygen molecule is 3 angstrom. Assume that the gas starts at STP. Okay, এই জায়গায় আবার দিছে আর দিছে, আবার n নট দিছে, অনেক কিছুই দিছে। বাট ম্যাথটাকে একটু সিম্পলি চিন্তা করা যায়, ম্যাথটাকে একটু সিম্পল ভাবে করা যায়। আমরা চিন্তা করব এখানে এক্সপ্যানশন বাদ। আমি চিন্তা করব এইভাবে যে এই যে আমার অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনে এতগুলা মানে প্রতি ইউনিট ভলিউমে আমার এতগুলা পরমাণু আছে, একটা পরমাণুর ডায়ামিটার এত, তার মানে এই যে টোটাল ভলিউমটা ফিল আপ করতে আমার কতগুলা পরমাণু লাগবে, এইটাই আমার চাইছে। ঠিক আছে, ওকে।
তো কত আয়তনে প্রসারিত করতে হবে এই জায়গায় এখন আমাদের অনেকগুলো ফ্যাক্টর হইতে পারে। যেমন ধরো যে আমাদের 12 × 10⁻11 এটার সাথে 10 কিউব কেন গুণ দিল, একটু যদি তুমি চিন্তা করো যে ভাই 12 × 10⁻11 পার সেন্টিমিটার কিউব, এটার সাথে আপনি আবার 10 কিউব কেন গুণ দিলেন। আবার দেখা যাচ্ছে সলিউশনে ভি এর মান, ভি কে ভাগ দিছে হলো অণুর টোটাল একটার আয়তন দিয়ে। এই ম্যাথটাকে অন্যভাবে যদি আমরা চিন্তা করি, দেখো সিম্পল ইকুয়েশন হলো ভি ইজ ইকুয়ালস টু হলো এন ছোট ভি, বড় ভি ইজ ইকুয়ালস টু হলো এন ছোট ভি। আচ্ছা, তো আমাদেরকে বের করতে হবে হলো বড় ভিটা কত, যে কতটুকু আয়তনের মধ্যে এতগুলো পরমাণু ধরবে। যদি প্রত্যেকটার যদি ব্যাসার্ধ হয় এত এবং প্রতি ইউনিট ভলিউমে এতগুলা পরমাণু থাকে, তাহলে টোটালটার আয়তন কত, এটাই আমার প্রশ্ন। ওকে, এই জায়গায় আমি এন এর মান বসায় দিলাম 12 × 10⁻11। ওকে, 10⁻11। এখন দেখো পার ইউনিট ভলিউম এই জায়গাটাতে কিন্তু মান দিছে আমাদের প্রতি সেন্টিমিটার কিউবে, প্রতি সেন্টিমিটার কিউবে। তো প্রতি সেন্টিমিটার কিউবকে যদি আমি প্রতি মিটার কিউবে আনতে চাই, তার মানে 10⁻⁻² কিউব, এটাকে আমি পার মিটার কিউবে আনলাম। আচ্ছা, এবার আমাকে একটা পরমাণুর আয়তন দিতে হবে, কারণ সবগুলো পরমাণুর আয়তন গুণ হয়েই তো একটা টোটাল আয়তন ফর্ম করবে। তার মানে একটা পরমাণুর আয়তন কত, 4/3 × পাই × r কিউব। আর কত আমাদের 3 অ্যাংস্ট্রম, অর্থাৎ 1 অ্যাংস্ট্রম হলো 10⁻⁻10 কিউব। এইটাই যদি আমরা টোটাল ক্যালকুলেট করি, আমাদের উত্তর আছে কাছাকাছি এরকম যে 1.696 × 10⁻10 সেন্টিমিটার কিউব। এটাকে যদি আমরা মিটার কিউবে করি, তার মানে 10⁻⁻6 হবে, অর্থাৎ 10⁻4 মিটার কিউব আসবে। ওকে, 10⁻4 মিটার কিউব কোনো জায়গায় নাই আমাদের, এই জায়গার কোনো উত্তরে 10⁻4 মিটার কিউব বা আমাদের উত্তরের কাছাকাছি উত্তরও নাই। তার মানে এটা হলো আমাদের ব্ল্যাঙ্ক অ্যান্সার। ঠিক আছে, বাট ম্যাথটা কাইন্ড অফ অসম্পূর্ণ, কারণ এরা আসলে কোন সূত্র দিয়ে চাইছে আমি নিজেও জানি না, বাট ম্যাথটা অসম্পূর্ণ। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। এ লেন্স ইজ used to produce a sharp image on a screen. The right half of the lens is covered with a opaque material. How will the image be affected? অর্থাৎ একটা লেন্স ছিল, এটার আমি বা অর্ধেক হাফ একটা ঘোলা জিনিস দিয়ে ঢাকা দিছি, তখন আমার ইমেজের মধ্যে কি হবে। তুমি সিম্পলি লেন্স মেন্স বাদ দাও, তুমি চিন্তা করো তুমি একটা আয়নার একটা সাইড ঢাকে দিছো। ওকে, কি কি হইতে পারে, কি কি হইতে পারে না। দ্য রাইট হাফ অফ দ্য ইমেজ ডিসঅ্যাপিয়ার, তোমার কি শরীরের বাকি অংশ নাই হয়ে যায়? তুমি যদি এই সাইডে এসে দাঁড়াও, এই সাইডে পুরোটা তুমি দেখতে পাবো, তার মানে এইটা অংশ হবে না। আচ্ছা, দ্য লেফট হাফ অফ দ্য ইমেজ উইল ডিসঅ্যাপিয়ার, না আমি দেখতে পাবো দুইটাই। আচ্ছা, দ্য ইমেজ সাইজ উইল বিকাম অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য অরিজিনাল সাইজ। তুমি কি আয়নার সামনে দাঁড়ালে তোমার অর্ধেক লাগে? না, তোমার এই ঘটনাটা হয় না। দ্য ইমেজ ব্রাইটনেস উইল বিকাম অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য অরিজিনাল ব্রাইটনেস, এইটা হইতে পারে। কেন? তুমি চিন্তা করো, যারা ক্যামেরা নিয়ে একটু হালকা কাজ করো, ক্যামেরার একটা ব্যাপার আছে এক্সপোজার। হ্যাঁ, আইফোনের লেন্সগুলো অনেক বড় বড়, কারণ কি এক্সপোজার বেশি। আরো দামি ক্যামেরার লেন্স আরো বড়। এক্সপোজার মানে কি, কতটুকু আলো ঢুকবে। আমার ফুটাটা যত ছোট, আলো ঢুকবে তত কম। আমার লেন্সের ফুটাটা যত বড় বা লেন্সের মুখটা ওপেনিংটা যত বড়, তত আলো বেশি ঢুকবে, রাইট? তো এট দিস মোমেন্ট আমি একটা অর্ধেক অংশ ঢাকে দিছি, আমার যত বেশি আলো ঢুকবে তার মানে আমার ইমেজটা তত ব্রাইট হবে। আমি যদি অর্ধেক ঢাকে দিই, তার মানে অর্ধেক আলো আমি নাই করে দিলাম, অর্ধেক আলো ঢুকলে আমার ব্রাইটনেস অর্ধেক হয়ে যাবে। তার মানে উত্তর শুধু সাইন নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদেরকে প্রশ্ন করছে কি, যে ইকুয়াল ফোর্সেস এফ অ্যাক্ট অন আইসোলেটেড বডিজ পি এন্ড কিউ, দ্য মাস অফ কিউ ইজ 3 টাইমস অফ পি, দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন অফ পি কত? তো আমাদেরকে বলছে যে দুইটা বস্তু পি আর কিউ, একটার ভর হলো দ্য মাস অফ কিউ ইজ 3 টাইমস পি, তার মানে পি এর ভর হলো আমাদের এম আর কিউ এর ভর হলো আমাদের 3m। ওকে, একটা হলো m আর একটা হলো 3m। তো প্রশ্ন করছে যে যদি দুইটার মধ্যে আমি যদি f বল দেই, তাহলে তাদের অ্যাক্সেলারেশন কতটুকু চেঞ্জ হবে। ওকে, আমরা জানি f ইজ ইকুয়ালস টু হলো ma, তাহলে a ইজ ইকুয়ালস টু হলো f ভাগ m, তার মানে a ব্যস্তানুপাতিক m, a ব্যস্তানুপাতিক m, ভর যত বেশি ত্বরণ তত কম। তাইলে এখন বলছে যে the magnitude of acceleration of p is, q এর ভর 3 গুণ, তাহলে p এর ভর হলো m, q এর ভর হলো 3m, তাহলে এর যদি acceleration হয় a, তাহলে ও কি আরো অনেক জোরে দৌড় দিবে না?
ওর গতি আরো 3 গুণ হবে না, ওর ত্বরণ হয়ে যাবে 3 গুণ, তার মানে 3, অর্থাৎ 3 টাইমস দেন দ্যাট অফ কিউ। সিম্পলি চিন্তা করবা যার ভর বেশি তার ত্বরণ কম, যার ভর কম তার ত্বরণ বেশি, এই দিয়ে ম্যাথ শেষ। তাহলে অনুপাত দিয়েও করতে পারো। ওকে, আমি যেমন করলাম, কঠিন করে করা যায়, সহজ করে করা যায়। আচ্ছা 12 নাম্বার, এখানে কি কইছে, two slits are separated at d 0.22 millimeter apart, the screen at a distance of d is equals to 1 meter, the third মানে n is equals to হলো 3 bright fringe is found to be displaced at x equals to 7.5 millimeter of the central fringe. What is the wavelength of the light used? আমরা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার সূত্র জানি যে xn equals to n lambda d divided by a. a হলো দুইটার মধ্যবর্তী দূরত্ব, দুইটা ডোরা, দুইটা মানে যে চির দুটো আছে তার মধ্যবর্তী দূরত্ব। a is equals to হলো 2 মিলিমিটার, অর্থাৎ 0.2 into 10 to the power 3, 0.2 মিলিমিটার মানে 0.2 into 10 to the power -3, 0.2 into 10 to the power -3। আচ্ছা ঠিক আছে, এবার d দেওয়া আছে আমাদের 1 মিটার, d দেওয়াই আছে, সমস্যা নাই। থার্ড n is equals to 3 দেওয়া আছে এবং আমাদের x equals to দেওয়া আছে 7.5 into 10 inverse -3 অর্থাৎ মিলিমিটার এককে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, জাস্ট ল্যামডা, তার মানে ল্যামডা is equals to হলো xn into a divided by nd। এখান থেকে ক্যালকুলেশন করলে এক লাইনে ম্যাথ শেষ। ল্যামডা is equals to হলো আমাদের উত্তর 500 ন্যানোমিটার চলে আসবে, অর্থাৎ 500 into 10 inverse -9 মিটার ন্যানোমিটার কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এটা একটা সৃজনশীলের প্রশ্ন, এমসিকিউতে দিয়ে দিছে, two charges of 1 meter and 1 microcoulomb and -1 microcoulomb are at the corners at the base ভূমির of an equilateral triangle, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভূমির দুই সাইডে দুইটা চার্জ আছে। আচ্ছা, the length of the side of the triangle is 0.7 meters, অর্থাৎ প্রতিটা হলো 0.7 মিটার করে। আচ্ছা ঠিক আছে, এবার বলছে যে what is the electric field intensity at the apex, অর্থাৎ at this point আমার ইলেকট্রিক ফিল্ড কত। ইলেকট্রিক ফিল্ড যখনই আমরা করব তখন আমাদের দিকের ব্যাপার আসবে, যেহেতু এটা একটা বল। এই জায়গায় যেই পয়েন্টে আমি তোমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলবো সেই পয়েন্টে ধরে নেব যে একটা কাল্পনিক ক্ষুদ্র ধনাত্মক চার্জ আছে। কি আছে? ধনাত্মক, তার মানে এখানে একটা প্লাস চার্জ আছে। তো এ তো নিজেও প্লাস, এই কর্নারের মানটা এ তো প্লাস চার্জকে ঠেলবে বাইরের দিকে, রাইট? আচ্ছা, এই যখন প্লাস চার্জটাকে বাইরের দিকে ঠেললো, যেটা হলো মাইনাস চার্জ, -1 মাইক্রোকুলম, মাইনাস চার্জটাকে তার মানে এ আকর্ষণ করবে, এই ছোট প্লাসটাকে কি আকর্ষণ করবে। তার মানে আমাকে বের করতে হবে সিম্পলি এইটার একটা মান, এইটার একটা মান, তারপরে ফাইনালি এটার লব্ধিটাই বরাবর। এখন এই কোণটা কত ডিগ্রি হবে বস? ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ব্রেইন। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত? 60। এটা যদি 60 হয় তাহলে এই বাকিটুকু কত? 120। একটা হবে E1, একটা হবে E2, টোটালটা লব্ধি হয়ে যাবে এইটা। এখন E1 E2 এর সুবিধা আছে, দুইটাই 1 মাইক্রোকুলম, আমার চিহ্ন চেঞ্জ হবে, দিকে চেঞ্জ হয়ে যাবে, বাট আমার মান তো দুইটারই সেম। E1 is equals to E2 is equals to হলো KQ divided by D। K হলো 9 into 10 to the power 9 into Q হলো 1 into 10 inverse -6 মাইক্রোকুলম, আর D এর মান কত আমাদের? 0.7। এই হয়ে গেল আমাদের E1 E2 এর মান। টোটালটার মান কি আমরা লব্ধি সূত্র জানি কি, যে টোটাল E total is equals to হলো E1 square plus E2 square plus 2E1 E2 cos theta। থিটার মান আমরা বের করে ফেলছি, থিটা is equals to 120 ডিগ্রি। বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। উত্তর হলো 18.36 নিউটন। উত্তর হলো ডি। 18.36 এক্স্যাক্টলি নাই, তার মানে 18.4 নিউটন। এখানে দেখো একক কিন্তু খুব কাছাকাছি, প্রশ্ন কিন্তু পয়লা দেখাবি বাবারা। এ দেখ 18.4 কিলো নিউটন পাশে দেওয়া আছে, এটা দাগা দিবি, তাড়াহুড়া করতে যায় তখন কিন্তু মারটা চলে গেল, মাইনাসও খায় গেল, সাবধান। পরের কোশ্চেন, a 25 newton check piece is held at rest on a frictionless incline by a force that is parallel to the incline. The incline is 25 degree.
অ্যাবভ দ্য হরিজন্টাল, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তার মানে এটা একটা আনত তল ছিল যেটা 25 ডিগ্রি কোণে হেলানো আছে। এইখানে আমার একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমি একটা এফ বল দিয়ে টানে রাখছি। প্রশ্ন হলো বস্তুটা যদি স্থির থাকে এবং এখানে যদি কোনো ঘর্ষণ না থাকে, এফ এর মান কত? আচ্ছা, এই বস্তুটার ভরও তো দেওয়া আছে, তাই না? বস্তুটার ভর দেওয়া আছে না? বস্তুটার ভর না ডিরেক্ট বল আকারে দিছে, যে বস্তুটার ডাব্লু নিচের দিকে, ডাব্লু সবসময় সোজা নিচের দিকে, এটা কত আমাদের 25 নিউটন। আচ্ছা, এই ডাব্লুটার অবশ্যই দুইটা উপাংশ হবে, একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর, ঠিক আছে? তো এই কোণটা যদি হয় আমাদের থিটা, এই কোণটা যদি হয় আমাদের থিটা, হ্যাঁ, তাহলে এই উপাংশটা হবে ডাব্লু কস থিটা, এই উপাংশটা হবে ডাব্লু সাইন থিটা। যদিও এখানে আনুভূমিক প্রতিক্রিয়ার কথা বলে নাই, তো এটা আমি জাস্ট আর্ট করে রাখলাম, এটা একটা গুড প্র্যাকটিস, বড় কোনো কঠিন ম্যাথ হলে পারবা, ঠিক আছে? তো আমাদের এই যদি স্থির থাকতে হয় তাহলে একই রেখা বরাবর দুইটা বড় দিতে হবে সমান, তার মানে ডাব্লু কস থিটা ইজ ইকুয়াল টু হলো এফ। এখন যেহেতু এই জায়গায়ও যে ত্রিভুজটা ফর্ম হয়েছে এটা একটা সমকোণিক ত্রিভুজ, তার মানে এটা যদি 25 হয়, এটা যদি 90 হয়, ওটা কত হবে? ওই দুটা যোগফল হইতে হবে হলো 90, তার মানে ওইটা হয়ে যাবে আমাদের 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তার মানে থিটা হয়ে যাবে 65। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আমাদের? 25 cos 65 ইজ ইকুয়াল টু f। ম্যাথ শেষ, উত্তর হলো 10.56। 10.56 আমার এক্স্যাক্টলি উত্তরে নাই, কাছাকাছি আছে কে 11.9। এটা আইইউটি ভর্তি পরীক্ষায় অনেকবার হবে, তুমি এক্স্যাক্টলি যে উত্তরটা আনবা সেই এক্স্যাক্ট উত্তরটা থাকবে না, পুরোটার কাছাকাছি উত্তর তোমাকে দাগে আসতে হবে। আচ্ছা, 15 নাম্বার, এ হরিজন্টাল শোভ অফ অ্যাট লিস্ট 200 Newton is required to start moving a 800 Newton object initially at rest on a horizontal floor. What is the coefficient of static friction? অর্থাৎ স্থিতি ঘর্ষণের গুণাঙ্কটা কত? অর্থাৎ একটা বস্তু যার ভর 800 নিউটন এবং ওরে আমার একটু চালনা করতেই এফ দিতে হয়, মানে মিনিমাম সরাইতে আমার গতিশীল করতে 200 নিউটন লাগে। তো এটার মধ্যে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা কত? আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু হলো এফ ডিভাইডেড বাই আর। আর মনে রাখবা কোন বস্তুর ডাব্লু যে দিক ক্রিয়া করবে ঠিক তার অপোজিট বরাবর আর ক্রিয়া করবে। আর এবং ডাব্লু একই রেখা বরাবর একই দিকে, যেহেতু এটা স্থির হয়ে আছে তার মানে দুটো সমান হবে, তার মানে আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডাব্লু। তার মানে এফ ইজ ইকুয়াল টু হলো 200, আর ইজ ইকুয়াল টু হলো 800। আমাদের ম্যাথ শেষ, ইজ ইকুয়াল টু 1.1 ভাগ 4 0.25। ক্লিয়ার? আচ্ছা, উত্তর হলো 0.25, উত্তর হলো এ। আচ্ছা, নেক্সট ম্যাথ 16 নাম্বার। এই জায়গায় বলছে দ্য টিউনিং ফর্ক ইজ ভাইব্রেটিং জেন্টলি প্রোডিউসেস দ্য অ্যানাদার টিউনিং ফর্ক প্রোডিউসেস দ্য নোট সি। আচ্ছা, এখানে বলছে যে একটা টিউনিং ফর্ক আছে যেটা একটা সি নোট তৈরি করে, একটা ধরো একটা ভাইব্রেশন তৈরি করছে যেটাকে আমরা সি নোট বলতেছি, এবং আরো একটা টিউনিং ফর্ক আছে যেটা ওটার অক্টেভটা তৈরি করে, যেটা সি এর চেয়ে একটু লাউড। প্রশ্ন হইল the speed of the wave produced by the second fork as compared with that produced by the first fork is, কম বেশি একই কোনটা? প্রশ্ন হইল শব্দের বেগ বস্তুর উপর ডিপেন্ড করে, আমি চিল্লাচ্ছি তুমিও চিল্লাচ্ছ, দুজনের ক্ষেত্রেই শব্দের বেগ সেম, কারণ আমরা দুজন একই রুমে একই বায়ু মাধ্যমেই চিল্লাচ্ছি। সো এই টিউনিং ফর্ক জোরে সাউন্ড করুক আস্তে সাউন্ড করুক, শব্দের বেগ দুই ক্ষেত্রেই সেম, কারণ মাধ্যম সেম। আচ্ছা, the weight of an object on the moon is 1/6 of its weight on earth। আচ্ছা, ঠিক আছে, the ratio of a kinetic energy of a body on earth moving with speed v to that same body moving with the speed of v in moon is, তার মানে বলছে যে একটা বস্তুর ভর না, অ্যাকচুয়ালি ওজন চাঁদে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, ঠিক আছে, বলছে যে এই সেম বস্তু যদি পৃথিবীতে ভি বেগে দৌড়ায় তার গতিশক্তি কত হয়? হাফ এম ভি স্কয়ার, তাই না? তো এই বস্তু যদি চাঁদে দৌড়ায় তাইলে তার গতিশক্তি কত হবে? এই দুইটা গতিশক্তির অনুপাত কত হবে? আমি তোমাকে প্রশ্ন করি, কোন একটা বস্তুর গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, ওকে? এই জায়গায় ইউজ করছি আমরা বস্তুর ভর, নট ওজন, ভর। ভর চাঁদে আর পৃথিবীতে কি সেম না? ওজন আলাদা কারণ জি আলাদা, বাট ভর কি সেম না?
এই জায়গায় কোন জায়গায় গ্রহের ভর ইউজ হয়েছে, পৃথিবীর ভর ইউজ করছি, চাঁদের ভর ইউজ করছি, কোন জায়গায় না। তার মানে গতিশক্তি দুটাই সেম, অনুপাত হলো 1:1। এই কোশ্চেনটাতে কি বলছে, an electron, আচ্ছা আমি একটু কলমটা নিয়ে নেই। আচ্ছা, an electron is released from rest at one point in an uniform electric field and moves a distance of 10 cm in 10 inverse seconds, আচ্ছা তার মানে 0.1 সেকেন্ড। what is the voltage between the two points? আচ্ছা, তো এই জায়গায় আমাদের অনেক ভাবে ম্যাথটা করা যায়। আমি অলওয়েজ একটা কথা বলি, অনেক ভাবে ম্যাথটা করা যায়, একটা সিম্পল ওয়ে আছে। এই ম্যাথটাতে আগে আমরা দেখি কি কি রাশি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে s, আমাদের দেওয়া আছে t, ওকে। আমাদের ফ্রম রেস্ট অর্থাৎ আমাদের আদি বেগ ছিল হলো u ছিল 0। তো আমরা এখানে প্রথম যেটা বের করতে পারি a, তাই না, কারণ ত্বরণ বের করব। s ut প্লাস হাফ at স্কয়ার। এখান থেকে আমরা a বের করব, u বসায় দিলে u তো 0, তার মানে a হলো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ, হোয়াট ইজ দ্য ভোল্টেজ? আমরা জানি v ইজ ইকুয়ালস টু হলো ed, এটা আমরা অলওয়েজ জানি, ওকে। এই জায়গায় দেখো ইউনিফর্ম যেই ভোল্টেজটা আমাদের কথা বলছে, এখানে যে আমাদের যেই তড়িৎ ক্ষেত্রটার কথা বলছে, আমরা কিন্তু আরো একটা বিষয় জানি যে এখানে আমরা ভোল্টেজ বের করব ইডি, তাই না। তো আমরা ডিটা হয়তো বা জানি, ডিটা কেমনে জানি বলো তো, ডিটা হলো যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, ওকে। কিন্তু ইটা তো আমরা জানি না। এরও একটা সুন্দর ইকুয়েশন আছে, দেখো এফ ইজ ইকুয়ালস টু আমরা যেমন এম এ জানি, ঠিক তেমনি আমরা এটা ইজ ইকুয়ালস টু জানি হলো ই কিউ। ই কিউ, ই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর কিউ হলো সেই আধানটা, ওকে। এইখান থেকে আমরা ই বের করব, এম এ ডিভাইডেড বাই কিউ। কিউ হলো কি, ইলেকট্রনের চার্জ, এম হলো ইলেকট্রনের ভর। আমরা দুটোই মুখস্থ জানি, 9.1 × 10⁻31, এটা হলো 1.67 × 10⁻2, ঠিক আছে, ওকে। তো এখানে আমরা বসাই দিলাম, বসাই দিয়ে আমরা ই বের করলাম। এইবার আমরা বের করব ভি। এই ভি ই এর মানটা যদি এখানে বসাই দেই, তাহলে আমরা হলো ই ইনটু ডি, ডি মানে কত 10 সেন্টিমিটার, টোটাল গুণ করে দেব, গুণ করে দিয়ে আমার রেজাল্ট চলে আসবে 1.135 × 10⁻11, অর্থাৎ 11.375 মিলিভোল্ট। এখন এখানে একটা বলি, এই ম্যাথটা কেন বোগাস? উত্তর হলো যদি আমরা 11.375 করি তাহলে 10⁻12 ভোল্ট হয়। এটা কোনো কালে শুধুমাত্র মিলিভোল্ট হচ্ছে না, তার মানে উত্তর একটাও কিন্তু ঠিক না, বাট কাছাকাছি কোনটা, মানে এটাও যেহেতু মাইনাস আছে, বাকি সবগুলো তো পূর্ণ সংখ্যা এবং বড় বড়, তার মানে এইটাই উত্তর, এইটাই কাছাকাছি দাগায় আসবে, ঠিক আছে। এই ম্যাথটা যথেষ্ট কঠিন, এটা জীবন পরীক্ষার হলে একবারে পারার কথা না। আচ্ছা, এবার কি বলছে, 3 ডিভাইসেস আর কানেক্টেড ইন প্যারালাল টু এ 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ডিভাইসেস আর 2, 3, 4। হোয়াট ইজ দ্য সাপ্লাইড কারেন্ট বাই দ্য ব্যাটারি? অর্থাৎ আমাদেরকে আই বের করতে হবে, তাই না। আই ইজ ইকুয়ালস টু কি, ভি ডিভাইডেড বাই আর। আর কি আমাদের টোটালটা যেহেতু আমাদের প্যারালালে আছে, তার মানে R1 ইনভার্স, R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স। ভাইয়া ইনভার্স কই থেকে লিখতেছেন, ওই যে 1/R1 1/R2, আর টোটালটাকে ইনভার্স, তার মানে এখানে আমি লিখছিলাম যে 1/R, অর্থাৎ টোটাল RP, এটা RP দেই তাহলে বুঝতে সুবিধা হবে। 1/RP না লিখে আমি একবারে উল্টায় RP ইজ ইকুয়ালস টু এটা লিখে দিয়েছি, ঠিক আছে। এটা একটু বাসায় এক লাইন দেখলে বুঝবে, এত বোকাচোদা হলে আসলে চান্স পাওয়া সম্ভব না। তো RP টোটাল মানটা বের করলাম, ভি এর মান বসালাম, আই বের হয়ে গেল, একবার আই বের হয়ে গেলে আমাদের ইজিলি উত্তর হলো 13 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন গেল। এরপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনগুলোর দিকে তাকাই, ইন দিস ফিগার একটা হলো 6 মাইক্রোফ্যারাড, এটা হলো 3 মাইক্রোফ্যারাড এবং ভি দেওয়া আছে হলো আমাদের 18 ভোল্ট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স? এখানে দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হিসাব করতে কি কোনোদিন ভি লাগে না, এটা কোন বিন্যাসে আছে, প্যারালাল, ধারকের উল্টা, তার মানে প্যারালাল হলে যোগ হবে, একটা হলো C1 + C2, তার মানে 3 + 6 9 মাইক্রোফ্যারাড। তো শেষ, এখন দেখো 9 মাইক্রোফ্যারাড, এই বি নাম্বার উত্তর। হাউ মেনি নিউক্লিয়াই আর দেয়ার ইন 1 কেজি অ্যালুমিনিয়াম? আচ্ছা, নিউক্লিয়াই মানে 1 কেজি অ্যালুমিনিয়ামে কতগুলো নিউক্লিয়াস আছে? আমি তোমাকে প্রশ্ন করি, একটা অ্যালুমিনিয়াম পরমাণুতে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা, সিম্পল হিসাব, একটা। তার মানে কোশ্চেনটাকে একটু যদি উল্টা ভাবে বলি,
1 কেজি অ্যালুমিনিয়ামে কতগুলো পরমাণু থাকে? খুবই সোজা, অ্যাভোগাড্রো সংখ্যার ম্যাথ। এখানে আবার দেখবা যে অ্যাটমিক মাস দিছে, আবার 1 কেজি মানে বহুত কিছু 1 AMU দিয়ে দিছে। এত কঠিন করার দরকার নেই তো, আমরা সিম্পল করব। আমরা অ্যাভোগাড্রো সংখ্যার ম্যাথ জানি। অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হলো 27, আণবিক ভর হলো 27। তার মানে 27 গ্রাম অ্যালুমিনিয়ামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে, রাইট? তার মানে আমাদের 1 গ্রামে থাকে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 27। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তার মানে 1000 গ্রামে থাকে 6.02 × 10⁻23 ইনটু 1000 ডিভাইডেড বাই 27, রাইট? আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন যতগুলো পরমাণু থাকবে ততগুলো নিউক্লিয়াসই তো থাকবে, কারণ একটা পরমাণুতে তো একটাই নিউক্লিয়াস থাকে ভাই। কমন সেন্স, ম্যাথ শেষ আমাদের। এত কঠিন করে কোনো কি লং মন নিয়ে কই আছে? উত্তর হবে বি, 2.23 × 10⁻25 টা নিউক্লিয়াস থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের ম্যাথে যদি আমরা যাই, 22 নম্বর ম্যাথে, এবার আমাদেরকে বলছে a photon of wavelength 0.4 nanometer strikes an electron at rest and rebounds at an angle of 150 degree to its original direction. Find the wavelength of the photon after the collision. এটা হলো কম্পটন ক্রিয়ার ম্যাথ। যে এই যে একটা ছিল, ইলেকট্রন এনে আসে, ধাক্কা দেয়, তারপরে এই দিকে চলে যায়, আর একটা শক্তি হিসাবে যায়, মাঝখানে একটা থিটা কোণ করে। আমরা কম্পটন ক্রিয়ার সূত্র জানি, ল্যামডা মাইনাস ল্যামডা নট ইজ ইকুয়াল টু হলো h ভাগ m নট c ইনটু 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা হলো আমাদের কম্পটন ক্রিয়ার সূত্র। এটা হলো পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো আদি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমাদের পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে আমাদের ল্যামডা নট দেওয়া আছে হলো 0.4 ন্যানোমিটার, তার মানে ইনটু 10⁻⁻9 মিটার। আবার বলছে থিটা দিয়ে দিয়েছে আমাদের 150 ডিগ্রি, এবং আমাদের ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দ্য ফোটন। এখন দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো ভাই বস এম নট কি? এ বস বলেন এম নট কি? প্রোটনের ভর। প্রোটনের ভর মুখস্থ আছে না? মুখস্থ না থাকলে কিন্তু চান্স পাবো না, সাবধান, মুখস্থ করে রাখতে হবে। প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ইপসিলন নটের মান, তারপর হলো মিউ নটের মান, এগুলো কিন্তু ধ্রুবকগুলোর মান কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো পরীক্ষার হলে বসে খুব র্যাপিডলি অ্যান্সার করতে হবে, কারণ আমরা সময় পাবো না। ঠিক আছে, বিষয়টা এমন না যে মুখস্থ না রাখতে চান্স পাবো না, তোমার টাইম লস্ট হবে, পিছায় যাইতে পারো বাকিদের চেয়ে। ঠিক আছে, তো এখানে আমরা এম নটের মানটা বসাই দিলাম, এম নটের মান বসাইলাম, এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মানও আমরা জানি, এম নটের মানও জানি, ল্যামডা নটটা যোগ করে দিলাম, আমাদের উত্তর বের হয়ে আসলো 0.4045 মিটার। এখানে হলো উত্তর আমাদের সি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের একটা কঠিন ম্যাথ আছে। এই ম্যাথটা আমার নিজেরই ভিজুয়ালাইজ করতে প্রচুর ফাটছে। সেটা হলো 2 ডিস্ক A and B are mounted coaxially on a vertical axle. আচ্ছা, ঠিক আছে, তার মানে একই কেন্দ্র বরাবর দুইটা ডিস্ক আমরা রাখা আছে। আচ্ছা, ঠিক আছে, তো দুইটারই মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ কে, বড় কে, একটা হলো আই আর একটা হলো 2i, k1 এটা, k2 হলো 2i। আচ্ছা, ঠিক আছে, মোমেন্ট অফ ইনারশিয়া, আচ্ছা, একটা হলো 2i and 2i। Disk A is imparted at an initial angular velocity of 2 omega using the potential energy of a spring। আচ্ছা, তার মানে এই জায়গায় আমাদের একটা স্প্রিং আছে যে ডিস্ক A রে ঘোরায়, আরেকটা স্প্রিং আছে যে ডিস্ক B রে ঘোরায়। এটা হলো A, এটা হলো B। ওকে, এই যে ডিস্ক A ঘুরতেছিল, এটার প্রথম ভ্যালু হলো 2 ওমেগা। ওকে, আচ্ছা, এবং বাই এ ডিস্টেন্স x1, এখান থেকে এটা দূরত্ব হলো x1। আচ্ছা, and disk B is imparted at an angular velocity of omega, অর্থাৎ ডিস্ক B ঘুরে ওমেগা বেগে at a having the same spring constant and decompressed by a distance x2। অর্থাৎ দুইটাই কিন্তু এমন দুইটা স্প্রিং দিয়ে ঘোরানো হচ্ছে যে দুইটার স্প্রিং এর f = kx আছে, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক k দুইটা সেম, বাট এখানে স্প্রিং থেকে একটা আছে x1 দূরত্বে, একটা আছে x2 দূরত্বে। একটার মোমেন্ট অফ ইনারশিয়া বা ধরো জড়তার ভ্রামক i, আর এটা হলো 2i। একটা ঘুরতেছে 2 ওমেগা বেগে, একটা ঘুরতেছে ওমেগা বেগে। ওকে,
প্রশ্ন হলো দ্য রেশিও অফ x1 and x2 ইজ, এটাই হলো আমাদের কোশ্চেন। এখানে কয়েকটা বল কাজ করতেছে, কয়েকটা শক্তি কাজ করতেছে। আমরা ম্যাথটাকে ইজিলি চিন্তা করি, যখনই আমাদের কয়েকটা রাশি আছে আমরা ট্রাই করব দুটা যখনই রেশিও বলবে দুটা শক্তি বা দুটা কাজকে একসাথে করতে। ওকে, দুটো শক্তি কি কি? এখানে একটা হলো স্প্রিং শক্তি, যেটা হলো হাফ কে এক্স স্কোয়ার আকারে কাজ করতেছে, আর আরেকটা হলো আমাদের জড়তার বা ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ারে কাজ করতেছে। আমি জানি দুইটার জন্য কে সেম, তো এটা যদি আমি সেম k1 এর জন্য লিখি k1 x1 স্কয়ার i1 ওমেগা 1 স্কয়ার, আবার লিখলাম হাফ k2 x2 স্কয়ার। যদিও দুইটাতে k1 k2 সেম, তার মানে k1 k2 আর হবে না, k দিয়ে দিলাম আমি। ওকে, ইকুয়ালস টু হলো হাফ i2 ওমেগা 2 স্কয়ার। ওকে, এবার এখন দেখো এই ইকুয়েশনটাকে আমরা যদি প্রথমটাকে দিয়ে দুইটাকে যদি ভাগ দিয়ে দেই, তাহলে কি আমার হাফ হাফ কাটা, কে কে কাটা, x1 আর x2 স্কয়ার দুটার অনুপাত হয়ে যাচ্ছে এরকম করে, x1 ভাগ x2 স্কয়ার। আচ্ছা, এই হাফ কাটা, একটা হলো i1 i2, প্রথমটা জড়তার ভ্রামক কত ছিল i, দ্বিতীয়টা জড়তার ভ্রামক 2i, আবার i কাটা, তার মানে থাকলো 1 ভাগ 2। একটা হলো ওমেগা 1 স্কয়ার, কত বেগে ঘুরতেছিল, তার মানে 2 ওমেগা স্কয়ার, অর্থাৎ 4 ওমেগা স্কয়ার। আচ্ছা, আরেকটা ঘুরতেছিল ওমেগাতে, তার মানে শুধু ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার কাটা, উপরে 4 নিচে 2, এখানে হলো x1 ডিভাইড বাই x2 হোল স্কয়ার। এখানে যদি 4 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 2 থাকলো উপরে, স্কয়ারটা ওই সাইডে দিয়ে দিলে রুট, তার মানে √2। ঠিক আছে, ম্যাথটা বুঝছো? ম্যাথটা বুঝার কোনো কথা না, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি পরীক্ষার হলে পারতা না, বাট আমরা এই আশায় করে যাব যে পরীক্ষার হলে কোনো কারণে পারবো, বা এই টাইপটা দিলে যাতে কমন পাই। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে পাওয়ার মতো না, আমার নিজেরই বুঝতে 5 মিনিটের উপরে টাইম লাগছে। আচ্ছা, 23 নম্বরের পরে 24 নম্বর, এখানে কি বলছে? দ্য প্রেসার এক্সার্টেড অন গ্রাউন্ড বাই এ ম্যান ইজ গ্রেটেস্ট হোয়েন, কখন? যখন সে 2 পা মাটিতে পাতায় দিয়ে দাঁড়ায়, যখন সে 1 পায়ে দাঁড়ায়, যখন সে পায়ের পাতায় দাঁড়ায়। ওকে, আর যখন সে শুইয়া যায়। চাপ কখন বেশি? যখন আমার ক্ষেত্রফল কম। কখন আমার সবচেয়ে ক্ষেত্রফল কম? যখন আমি পায়ের আঙ্গুলের উপর এভাবে দাঁড়ায় যাই, কারণ তখন আমার পায়ের আঙ্গুলগুলোর উপর টোটাল ভরটা কাজ করে, যেটার ক্ষেত্রফলের অংশটা খুব কম। আচ্ছা, উত্তর হলো সি। আচ্ছা, এরপরে 25, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিসেল ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য রিলেশন x ইকুয়ালস টু এত। আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে। The amplitude of the particle is, এই জায়গায় একটু তাকায় দেখো, x equals to আমরা জানি a sin omega t plus delta। তখন আমি বলতে পারি যে বস a হলো আমার অ্যামপ্লিটিউড, বাট এইবার আমি কি করছি, 4 cos pi t plus sin pi t, এইটা কি আমার আদর্শ আকারের সাথে মিলে? আদর্শ আকারের সাথে মিলে না। তো আমরা একটা সূত্র পড়ছিলাম, খেয়াল আছে, a sin x প্লাস b sin ধরো y বা ধরো sin x, যাই হোক, এটাকে যদি আমরা টোটাল একটা sin ফাংশনে বা cos ফাংশনে কনভার্ট করতে চাই, খেয়াল আছে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানে কি দিয়ে ভাগ দিচ্ছিলাম? বলো 1 ভাগ √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে। তো এখানে a ইকুয়ালস টু হলো 1, b ইকুয়ালস টু হলো 1, ভাগ দিতে হবে 1 ভাগ √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে 1 ভাগ √2 দিয়ে, ভাগ না অ্যাকচুয়ালি গুণ দিতে হবে দুই সাইডে, অর্থাৎ টোটালটাকে ভাগ দিতে হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে। ওকে, √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। তো এইবার আমাদের ম্যাথ সোজা হয়ে গেছে। কেন সোজা হয়ে গেছে? এখন দেখো তো, আমি দুই সাইডেই ভাগ দিছি 1 ভাগ √2 দিয়ে, 1 ভাগ √2 দিয়ে। ওকে, এবং টোটালটা আমার কনভার্ট হয়ে চলে আসলো, একটা হলো sin π ভাগ 4 cos π ভাগ 4, টোটাল হলো sin a প্লাস b এর সূত্রতে চলে আসলো। কিন্তু মজা হলো, যখন আমি 1 ভাগ √2 দিয়ে দুটারে ভাগ দিব, আমার তো রাশির মান চেঞ্জ করা যাবে না, তার মানে বাইরে আমাকে √2 দিয়ে গুণ দিতে হবে। এই যে √2 দিয়ে গুণ দিছি আমি, 4√2ই হলো আমার উত্তর। ঠিক আছে, ইস্যুটা হলো যে সাইড দেখাবে সে কিন্তু মারা, কারণ কি আমার টোটালটাকে একটা ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করতে হবে, কারণ এটা একটা সিম্পল হারমোনিক মোশন। ওকে, আচ্ছা, এরপরের ম্যাথে যদি আমরা যাই, 26 নাম্বার ম্যাথে, an observer moves a stationary source of sound with a velocity 1/5 of the velocity of sound. What is the percentage of increase in the apparent frequency? এটা হলো আমাদের
সম্ভবত এটাকে কি জানি ক্রিয়া বলা, আমি এটার ক্রিয়ার নামটা ভুলে গেলাম, ঠিক আছে, যে উৎসের কারণে, উৎসের গতির কারণে বা শব্দের শ্রোতার গতির কারণে শব্দের বেগ এবং শব্দের যে ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ হয়। এই ক্রিয়াটার নামটা আমি ভুলে গেছি অ্যাট দিস মোমেন্ট, আমার মাথায় আসতেছে না, বাট এটা হলো পুরাতন সিলেবাসের, অর্থাৎ আমাদের সৃজনশীল আসার আগের সিলেবাসের, ঠিক আছে। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে এই ম্যাথটা করার দরকার নেই। তারপর আমরা যে সূত্রটা জানাই দিই, সূত্রটা হলো যে এফ ড্যাশ পরিবর্তিত কম্পাঙ্ক ডিভাইডেড বাই আদি কম্পাঙ্ক, এখানে হলো আমাদের টোটাল উৎসের বেগ বা যে সরে যাচ্ছে তার বেগ ডিভাইডেড বাই হলো শব্দের বেগ। ওকে, তো এখন কথা হলো যে এই জায়গায় আমাদের ইস্যুগুলো কয়েক জায়গায় আছে, যেমন আমাদের এখানে উৎসের বেগটাতে কি বলছে, এই অবজারভার, যে অবজারভার বা শ্রোতা সরে যাচ্ছে, moves a stationary source of sound with a velocity 1/5 of the velocity of sound। তার মানে আমার শব্দটা যদি ভি বেগে যাচ্ছিল, আমি তার সাথে আরো শব্দের 1/5 বেগ যোগ করে কিন্তু ওই সাইডে আগাচ্ছি। তার মানে আমার নতুন কম্বাইন্ড ভিটা কত হইল, ভি প্লাস ভি ভাগ 5। আদি বেগ ছিল আমাদের ভি, এটাই হলো আমাদের অনুপাতটা, ঠিক আছে, এটাই হলো আমাদের কম্পাঙ্কের অনুপাত, এটার অনুপাত আমাদের আসে 1.2, ঠিক আছে। তার মানে আমার নতুন পরিবর্তিত ফ্রিকোয়েন্সিটা হবে 1.2 ইন্টু আদি ফ্রিকোয়েন্সি। তার মানে আগে যদি, তাহলে আমাদের টোটাল চেঞ্জটা কত, এফ ড্যাশ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। ওকে, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, এফ ড্যাশ হলো 1.2 এফ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ, সব কাটা গেল, তার মানে আমাদের 20% উত্তর, ঠিক আছে। এই ম্যাথ করার দরকার নেই, জাস্ট নাইস টু নো, চাইলে পুরাতন বই থেকে শব্দের প্রতিধ্বনি বা এই ক্রিয়াটা পড়ে ফেলতে পারো। ওকে, আচ্ছা, কেউ যদি ক্রিয়াটার নাম জানো কমেন্ট সেকশনে একটু জানাই তোরে ম্যান, ক্রিয়াটার নাম কি আমি ভুলে গেছি কমপ্লিটলি, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো মাথা থেকে একদম আউট হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। Two closed organ pipes sounded simultaneously giving 5 beats per second between the fundamentals. The shorter pipe is 1.1 meter. Find the length of the longer pipe. এই ম্যাথটার আমি কোনো মাথা কাল্লা বুঝি নাই, হ্যাঁ, এই জায়গাটাতে কোনো প্রকার ইনাফ ইনফরমেশন দেওয়া নাই যে কি কারণে আমি কিভাবে আমি লেংথটা ক্যালকুলেট করতে পারবো। আমি এখানে জাস্ট বুঝতে পারতেছি একটা হলো f1 মাইনাস f2 ইকুয়াল টু হলো 5, বাট তার পরবর্তীতে আমি আর কোনো ইনফরমেশন পাইনি। এখানে শব্দের একটা বেগ দেওয়া আছে, স্পিড অফ সাউন্ড দেওয়া আছে ভি, তো এইটা চাইলে তোমরা নিজেরা করতে পারো, বাট এখানে সলিউশনে যা দিছে যে 4 দিয়ে ল্যামডা এস কে গুণ করছে, আমি জানি না 4 দিয়ে কেন ল্যামডা এস কে গুণ করছে, এটার অ্যাকচুয়ালি সলিউশনটা আমার কোনোভাবে কোনো বোধগম্য না, এটা সলিউশন আমি জানি না, কেউ জানলে এটা কমেন্ট করে, আমার কাছে ইনাফ ইনফরমেশন নাই ম্যাথটা করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী ম্যাথে। এই ম্যাথে বলছে a real gas is changed slowly at state 1 to state 2 during this process no work is done। একটা গ্যাস একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কনভার্ট হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই কাজটা এই সময়টাতে কি হইতে পারে, এটাকে অবশ্যই আমরা বলবো আইসোভলিউমেট্রিক, কারণ আমরা জানি গ্যাস দ্বারা কৃত কাজ হলো পিডিভি। যদি আমাদের ডিভি অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন না হয়, বা এটা যদি আইসোভলিউমেট্রিক বা সম আয়তনীয় প্রক্রিয়া হয়, তাহলে কোনো কাজ হবে না, ঠিক আছে। এ কার্নট হিট ইঞ্জিন অপারেট বিটুইন আ হট রিজার্ভিয়ার at TH and a cold reservoir at absolute temperature TC। absolute temperature দিয়ে তোমার ভয় দেখাচ্ছে ভাই, আমি সবসময় মনে রাখবো কার্নো ইঞ্জিনের দক্ষতা 1 মাইনাস ছোট বা ঠান্ডা ডিভাইডেড বাই বড় বা গরম, যেটা টেম্পারেচার ছোট নিচে বড়টা, এখানে ঠান্ডাকে টি কোল্ড টি হট, শেষ ম্যাথ আমাদের এইখানেই শেষ। কোথায় গেল 1 minus TC divided by TH। আচ্ছা, a small object has charge Q, the charge, and ওখান থেকে আমরা একটা ছোট একটা বড়, ধরে নাও একটা বড় Q চার্জ ছিল, ওকে, এত বড়, এখান থেকে একটা টুকরা আমি নিয়ে নিলাম, টুকরাটাই ছোট, এই টুকরাটার চার্জ হলো Q। এবার আমি বলছি যে এই দুইটাকে আমি একটা 1 মিটার দূরত্বে রাখছি, এদের মধ্যে কখন বলটা সর্বোচ্চ হবে, আমার রিলেশনটা কত হইতে হবে, আমাদের এই ছোট কিউটার মানটা কেমন হইতে হবে যাতে আমার 1 মিটার দূরত্বে সর্বাধিক বল কাজ করে, অর্থাৎ এখানে গুরুমান লঘুমানের ব্যাপার আছে। সো আমরা এখন একটু
সিম্পল ক্যালকুলেশনে যাই। এদের মধ্যে শক্তিটা কত, আকর্ষণ শক্তিটা হলো কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা কে Q1 হলো বড় কিউ, ওকে Q1 হলো বড় কিউ, এই বড় কিউ বল না, বড় কিউ না, কেন? কারণ বড় কিউ থেকে তো আমি একটা কিউ কাটে নিছি, কিউ চার্জ আমি সরাই নিছি, তার মানে আমার নতুন চার্জ কত, বড় কিউ মাইনাস ছোট কিউ। দ্বিতীয় বস্তুটার চার্জ কত, আমার ছোট কিউ, তার মানে ছোট কিউ ডিভাইডেড বাই আর হলো 1 স্কয়ার। তার মানে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় কে ছোট কিউ ইনটু বড় কিউ মাইনাস ছোট কিউ। প্রশ্ন হলো এই রাশিটার মান কখন সর্বোচ্চ হবে, তার মানে এটাকে আমি ডি ডি কিউ করব ছোট কিউ এর সাপেক্ষে, ওকে ছোট কিউ এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের ইকুয়েশনটা চলে আসবে কে ইনটু কিউ মাইনাস 2 ইনটু ছোট কিউ ইকুয়ালস টু 0, তার মানে কিউ মাইনাস 2q ইকুয়ালস টু 0, অর্থাৎ ছোট কিউ ইকুয়ালস টু হলো কিউ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই একটা ব্যাপার যখনই ফিজিক্সের কোনো ম্যাথ, এটা এরকম বইয়েটাও ম্যাথ আছে, যখনই আমাদের যদি বলে যে একটা বস্তু ভর ছিল m, ওকে অনেকে এটা প্র্যাকটিস করতে পারো, বাসায় প্র্যাকটিস করিও, ভর ছিল m বড় m, ওখান থেকে আমি একটা ছোট টুকরা কাটে দিলাম ছোট m, কখন এদের মধ্যে মহাকর্ষীয় বল সর্বোচ্চ হবে, যদি এদের মধ্যবর্তী দূরত্ব হয় 2 মিটার। এটার উত্তরটা বাসায় করে কমেন্ট সেকশনে এসে লিখে যাবে যে ভাইয়া আপনার অ্যাসাইনমেন্টের উত্তর এত। ঠিক আছে, এম আর বড় এম আর ছোট এম এর মধ্যে রিলেশন কি হইলে এদের মধ্যে 2 মিটারে সর্বাধিক আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, এ ফিজিক্স ইনস্ট্রাক্টর ইজ, আরে কি বলছে, এ ফিজিক্স ইনস্ট্রাক্টর ইজ এন্টার রুম চেঞ্জেস ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর। আচ্ছা, একজন ফিজিক্স ইনস্ট্রাক্টর একটা মেশিন ব্যবহার করে একটা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ তৈরি করছে যেটা 25 মাইক্রোকুলম, তারপরে ওটাকে নতুন তার যে রুমে ক্লাস নেবে সে রুমে নিয়ে গেছে, ওকে তো ওই জায়গায় আমাদের টোটাল নেট ফ্লাক্স কতটুকু। তো কথা হলো যে লোক তো আর মহাকাশে নাই, পৃথিবীর মধ্যে আছে, বায়ুর মধ্যেই আছে, তো আমরা ফ্লাক্সের সূত্র কি জানি, ফাই ইজ ইকুয়ালস টু হলো কিউ ডিভাইডেড বাই ইপসিলন নট। কিউ কত, 25 ইনটু 10 ইনভার্স মাইনাস 6 কুলম, ইপসিলন নট হলো 8.854 ইনটু 10 ইনভার্স মাইনাস 12। ঠিক আছে, মান বসাই দিলাম, আমাদের 5 বের হয়ে গেল। এটা আসলে কোনো কঠিন ম্যাথ না, হুদা কামে বলছে যে লোক চার্জ নিয়ে রুমের মধ্যে গেছে কনফিউজ করার জন্য, বাট সূত্র দিলে একবারে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা 32 নাম্বার, আ সার্টেন ফার সাইটেড পারসন হ্যাজ এ মিনিমাম ডিসটেন্স অফ 150 সেন্টিমিটার, অর্থাৎ সে ফার সাইটেড। ফার সাইটেড মানে কি, যে তুমি যেটা 25 সেন্টিমিটার দেখতে পাও কাছাকাছি, ও এটাকে 150 সেন্টিমিটারে নিয়ে গেলে দেন ক্লিয়ার দেখতে পায়, অর্থাৎ কাছের জিনিস দেখতে পায় না। ফার সাইটেড মানে কাছের জিনিস দেখতে পায় না, ওকে এটা দিতে হবে কি লেন্স বলো, ফার সাইটেড, বা যখন এটাকে কি বলা হয়, ফার সাইটেড বা কি বলে, দূরদৃষ্টি, মানে ও কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস কঠিন সুন্দর দেখতে পায়, রাইট। তো ওরে দিতে হবে কি, উত্তল লেন্স। আমরা যারা কম বয়স আমাদের হলো ক্ষীণ দৃষ্টি বা শর্ট সাইটেড, আমরা নিব অবতল লেন্স। ওর যেই লেন্সটা দেওয়া হবে সেটার ফোকাস দূরত্ব হবে প্লাস, আমরা যে লেন্সটা নিব অবতল লেন্স, আমাদের ফোকাস দূরত্ব হবে মাইনাস। এই পর্যন্ত গেল। এখন বলছে যে টু রিড ক্লিয়ারলি আ ডিস্টেন্স অফ 25 সেন্টিমিটার হোয়াট ফোকাল লেন্থ গ্লাস শুড বি ইউজড। তার মানে আমরা যে সূত্রটা অলওয়েজ জানি গ্লাসের ক্ষেত্রে বা চশমার ম্যাথ, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, বাট এখানে প্রশ্ন হলো ভি কে আর ইউ কে। এটা সিম্পল ইকুয়েশন বা ক্যালকুলেশন মাথার মধ্যে চিন্তা করো। আমি চাচ্ছি আমি 25 সেন্টিমিটারে দেখব, হ্যাঁ আমি চাচ্ছি আমি 25 সেন্টিমিটার থেকে দেখব, মানে একটা বস্তু 25 সেন্টিমিটারে থাকবে, আমি সেটাকে ক্লিয়ারলি দেখতে পাবো, কিন্তু বস্তুটা যদি 150-তে না থাকে আমি দেখতে পাই না। তার মানে আমারকে এমন একটা চশমা দিতে হবে যে 25 সেন্টিমিটারের বস্তুটার বিম্বটা 150 সেন্টিমিটারে তৈরি করবে যাতে আমি দেখতে পাই। শেষ। তো এই যে 150-তে একটা 25 সেন্টিমিটারের রিয়েল বস্তু বিম্ব 150-তে যায় তৈরি হচ্ছে, এটা কি অবাস্তব বিম্ব না? নিঃসন্দেহে অবাস্তব বিম্ব, রাইট। তার মানে আমার বিম্বর দূরত্ব হবে -150 সেন্টিমিটার, এবং আমার বস্তুটাকে আমি রাখছি কোথায়, 25 সেন্টিমিটারে, +25 বস্তুর দূরত্ব। এটা অবশ্যই বাস্তব দূরত্ব, আমার বস্তুর দূরত্ব, কিন্তু প্রতিবিম্ব তো অবাস্তব, কারণ 25 সেন্টিমিটার একটা বস্তুর বিম্ব যাচ্ছে 150-এ, -150 বসাবো, 25 বসাবো, এফ বের করবো, এফ আমাদের ডিরেক্টলি 30 সেন্টিমিটার বের হয়ে আসবে। সিম্পল ম্যাথ। এখানে ভি আর ইউ ধরাটাই কঠিন। আমি এখানে বলি, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসের মধ্যে কিন্তু আমি সার্টেন কিছু টপিক বা টাইপ ধরতেছি। আমি যে তোমার একটা ম্যাথ করাই দিলাম,
শর্ট সাইটেডের, সরি ফার সাইটেডের। সেম ম্যাথ শর্ট সাইটেড আসতে পারে, সেম ম্যাথ অন্যভাবে আসতে পারে, বাট তুমি এখান থেকে কি শিখলা যে চশমার ম্যাথ করতে হবে। তো এই জন্য বলে আইইউটি অ্যানালাইসিস মেগাবুকটা পড়ো, নাহলে কিন্তু মারা খাবো। কারণ এই এক্সাক্ট ম্যাথ দিছে, দেখবে তুমি আমার আরেকটা ক্লাসে একই টাইপের আরো ম্যাথ পাবা, কিন্তু অসুবিধাটা হলো সেম ম্যাথ দেয় না, মান চেঞ্জ করে দিছে। তো মান যখন চেঞ্জ করে দিবে তখন তুমি কেমনে পারবা, যখন তুমি কয়েকটা টাইপের ম্যাথ করবে। এই জন্য অ্যানালাইসিস মেগাবুক পড়তে বলা হয়, যাতে ওখানে বিগত বছরে বিভিন্ন টাইপের কোশ্চেন দেওয়া আছে। An observer is moving at a velocity of 0.95 c in a direction perpendicular to a rod of length L. The observer will measure the length of the rod to be equal to L, less than L, greater than L, 0. Typical বাঙালি কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন মানে লেস দেন এল দেখাই দিবে, নিঃসন্দেহে লেস দেন এল অবশ্যই, যেহেতু দৈর্ঘ্য সংকোচন হবে। বাট প্রশ্ন হইল, এই যে একটা বস্তু এল দৈর্ঘ্যের, আমার যে অবজারভার সে তার লম্ব বরাবর যাচ্ছে, আমি যদি তার দৈর্ঘ্য বরাবর, আমি যেই, মনে রাখবা, আমি যেই অক্ষ বরাবর যাব, যেই অক্ষ বরাবর যাব সেই অক্ষ বরাবর আমার দৈর্ঘ্য চেঞ্জ হবে, অন্য কোনো অক্ষ বরাবর চেঞ্জ হবে না। অর্থাৎ আমি যদি এর এক্স অক্ষ বরাবর যাইতাম তাহলে আমি এলটা দেখতাম, বাট আমি যাচ্ছি ওয়াই অক্ষ বরাবর। অথবা আরো যদি চাও যে ভাই এই বেগটা যাচ্ছে এই বরাবর, তার মানে এর দৈর্ঘ্য বরাবর উপাংশ হলো এই দিকে, ঠিক আছে, সাইন 0 ডিগ্রি ধরে নিলাম যে এই, অথবা ধরো এই দিকে। আরে ক্যালকুলেশন এত কঠিন করতেছি কেন, আমি উপাংশ দিয়ে বুঝাবো না, সিম্পলি বুঝো যে আমি যদি উপাংশ দিয়ে বুঝাই মাথা উড়ে যাবে, আপেক্ষিকতার বেগের উপাংশ আবার আরেক কাহিচার লাগা যাবে, দরকার নেই। আমার বস্তুটা আছে এই বরাবর, আমি তার উলম্ব বরাবর যাচ্ছি, অর্থাৎ আমার বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর যায়, আমি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর তার দৈর্ঘ্যের কোনো চেঞ্জ নাই। আমি যদি জেড অক্ষ বরাবরও যাইতাম তাও আমি দৈর্ঘ্যের কোনো চেঞ্জ পাইতাম না, একমাত্র আমি এক্স অক্ষ বরাবর বস্তু বরাবর যদি যাইতাম তাহলে আমি দৈর্ঘ্যের চেঞ্জ পাবো, তার মানে ইকুয়াল টু এলই মাপবো। Which of the following electromagnetic photons has the greatest energy? এনার্জি কখন সর্বোচ্চ, যখন আমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কারণ আমরা জানি E হলো hc ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সবচেয়ে কম দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য হলো এখানে এক্স-রে। বাকি আছে ব্লু লাইট, ইয়েলো লাইট, রেডিও লাইট। সো চাইলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো মুখস্থ রাখতে হবে। In Compton scattering from stationary electrons, the largest change in wavelength comes when the protons scattered through কত ডিগ্রি কোণে আঘাত করলে বা কত ডিগ্রি কোণে স্ক্যাটার্ড হইলে আমাদের সর্বোচ্চ চেঞ্জটা আসে। আমরা কম্পটন ক্রিয়ার চিত্রটা একটু খেয়াল করি, যে এখান থেকে এখানে যা ধাক্কা দিল, একজন গেল এইদিকে, আরেকটা এইভাবে তরঙ্গের মতো গেল, এখানে একটা থিটা কোণ হলো, হ্যাঁ। এবং আমরা সূত্র জানি ল্যামডা মাইনাস ল্যামডা নট, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ইকুয়ালস টু h ভাগ m নট c 1 মাইনাস cos থিটা। আমরা বলছি যে কখন এই যে রাশিটার মান সর্বোচ্চ হবে, যদি কোনো কারণে cos থিটার মান হয়ে যায় -1, তাহলে এখানে হয়ে যায় 1 মাইনাস -1 ইকুয়ালস টু 2। এটাই হলো এই রাশিটার সর্বোচ্চ মান হবে তখন, তাহলে তখন হয়ে যাবে 2h ডিভাইডেড বাই m নট c। এটা কখন হবে, cos থিটার মান কখন -1, যখন হয় 180 ডিগ্রি। উত্তর শেষ। সো এইটুকুই ছিল আজকের ক্লাসে, অনেকক্ষণ ধরে অনেক কিছু পড়ানো হইলো, বাট ক্লাস শেষে অবশ্যই আইইউটি অ্যানালাইসিস বইটা খুলে বসতে হবে। এবং ক্লাসে আমি কিন্তু ক্যালকুলেটরে করে দেখাই নাই, আমি প্রসেসটা বলছি, তারপরে আমার ক্লাসের পরে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। আজকে এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।